একদম চুপ। আলভির জোরালো কণ্ঠে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। একদম নিজেদের সীমা লঙ্ঘন করবেন না। আপনাদের সাহস হয় কি করে আমার সামনে এই ধরনের মন্তব্য করার? শাহনাজ বেগম বললেন, তুই যতই আমাদের উপর চিল্লাস না কেন, তুই নিজেও কি একদম জোর দিয়ে বলতে পারবি যে ওটা তোর বাচ্চা? আলভি শাহনাজ বেগমের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমাদের কখনো কেউ এরকম প্রশ্ন করেছিল? কেউ জিজ্ঞাসা করেছিল যে আমি উসমান মির্জার ছেলে কি না? কাকিমা, আপনার দিকে কেউ আঙ্গুল তুলে জিজ্ঞাসা করেছিল যে ইয়ামিন মির্জার ছেলে কি না? ফুপু, আপনাকে কেউ করেছিল এই ধরনের প্রশ্ন? আলভির কথা শুনে সবাই হতভম্ব হয়ে আলভির দিকে তাকিয়েছে। তাহলে আপনারা কোন সাহসে এই ধরনের প্রশ্ন করছেন? শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, এভি, তুই ভুলে যাচ্ছিস আমি বনেদের বাড়ির মেয়ে। কখনো তোর মায়ের চরিত্র নিয়ে কাউকে বাজে মন্তব্য করতে শুনেছিস? কেউ বাজে মন্তব্য এই জন্য করতে পারেনি কারণ আমার চরিত্রে আজ পর্যন্ত কোনো দাগ লাগতে দেইনি আমি। সেই জন্য আমাকে কেউ প্রশ্ন করতে আসে নাই যে তুই উসমান মির্জার ছেলে কিনা। শুনে রাখ, আমাদের সাথে তোর চরিত্রহীনা বউয়ের তুলনা করতে আসিস না। তোর বউয়ের চরিত্রে দাগ আছে বিধায় ওকে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে, তার ভবিষ্যতেও হবে। আলভি বলার মতো আর কিছু খুঁজে পেল না। সে জানে অলিকে তারা পছন্দ করে না, সেই জন্য সুযোগ পেয়ে সবাই মিলে এভাবে আক্রমণ করেছে। আর এই সুযোগটাই মূলত অলি তাদেরকে করে দিয়েছে। আলভি কারো দিকে না তাকিয়ে বেসিন থেকে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। অলি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আলভিকে চলে যেতে দেখে সেও তার পিছু পিছু ছুটে গেল। আলভি গাড়ির দরজা খোলার উদ্দেশ্যে হাত বাড়ালে অলি তার দিকে ছুটে আসতে দেখে থমকে যায়। অলি কোনো কিছু না বলে চুপচাপ আলভির সামনে এসে দাঁড়ালো। কী চাই? পিছু পিছু ঘুরছো কেন? অলি নিজের চোখ জোড়া মুছে মাথা নত করে বলল, আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। আলভি ঘুরে দাঁড়ালো অলির দিকে। আমায় আমার সাথে কোথায় যাবে? অলি কিছুক্ষণ ঠোঁট চেপে পেভমেন্টের দিকে তাকিয়ে রইল। তারপর কণ্ঠ খাদে নামে বলল, দুদিন আগে আমার মা অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আপনার বন্ধু নোমান ভাইয়াকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়ে নিয়েছিল। আমি এখনও পর্যন্ত জানি না আমার মা কেমন আছে। আপনি যদি আমাকে সেখানে নিয়ে যেতেন। আলভি অবাক হয়ে বলল, ওয়েট ওয়েট, আম্মু কি কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি তো এই বিষয়ে কিছুই জানতে পারলাম না। অলি কান্না আটকে বলল, সব থেকে ফেরার পথে ছিনতাইকারী মায়ের ব্যাগ নিয়ে যায়। মা তাদের পিছু নিলে উল্টো একটা দিক থেকে আসা একটা গাড়িতে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আপনাকে কল দিয়েছিলাম, কিন্তু আপনার ফোন তো অনেক দিন ধরে বন্ধ বলছে। আলভি কিছুক্ষণ ভেবে বলল, তুমি বললে যে তোমাকে সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল, তার মানে গতকালকে সব কিছু তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তোমাকে দিয়ে ফোর্সফুলি করিয়েছিল, তাই তো? অলি উপন্যাস মাথা নাড়ল। আলভি বলল, তাহলে এখন তুমি ছাড়া পেলে কীভাবে? তারা তোমাকে এমনি এমনি ছেড়ে দিল কেন? অলি বেশ কিছু না ভেবে বলে ওঠে, আমাকে ভয় দেখিয়ে ডিভোর্স পেপারে সাইন দিতে বলেছিল। তাদের প্ল্যান ছিল ডিভোর্স পেপারে সাইন করিয়ে আমাকে মেরে ফেলবে। ভাগ্যিস নোমান ভাইয়া ছিল, নইলে তো এতক্ষণে ওরা আমাকে আর আমার বাবুকে মেরে ফেলতো। সত্যি নোমান ভাইয়া অনেক ভালো। অলির মুখে থেকে নোমানের প্রশংসা শুনে আলভি বেশ রেগে যায়। অলি সেটা না বুঝেই বলে ওঠে, আপনার কাজ শেষ হলে কি আমাকে একবার মায়ের কাছে নিয়ে যাবেন? আলভি কোনো কিছু না ভেবে বলে ওঠে, পারবো না। তুমি বরং তোমার নোমান ভাইয়া সাইয়ের সাথে চলে যাও, সে তো অনেক ভালো, তাই না? তোমাকে সেফলি তোমার মায়ের কোলে ল্যান্ড করিয়ে দেবে। কথাটা বলে আলভি গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে বসতে যাবে, তখনই অলি পেছন থেকে আলভির ওভারকোট টেনে ধরে। আলভি ভুরু কুচকে অলির দিকে তাকায়। অলির চোখ জোড়া ছলছল করছে। আলভি একরাশ বিরক্তি নিয়ে বলল, ভাবছি চুক্তির নামায় আমিও একটা শর্ত অ্যাড করব। এই যে সকাল থেকে তুমি আমার জামা কাপড় ধরে টানাটানি করছো, এটা আমার মোটেও ভালো লাগছে না। অলি আলভির ওভারকোট ছেড়ে দিল। প্লিজ আমাকে নিজের সাথে নিয়ে যান। আলভি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। তখনই অলি বলে ওঠে, আপনি আমাকে রেখে গেলে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব।
এই জীবনে আর কখনো আপনার মুখোমুখি হব না। আলভি গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে বলল, তা তো জানি, এখন তো তোমার যাওয়ার জায়গা আছে তাই না? তো তোমার সেই শুদ্ধ পুরুষ নোমান ম্যানের কাছে যাবে নাকি অন্য কারো কাছে? অলি কিছু একটা ভেবে বলে উঠল, অফকোর্স আই ওন্ট টেল ইউ। অলির কথা আলভি স্তব্ধ হয়ে যায়। মেয়েটা সুযোগ পেলে তার কথা তাকেই ঘুরিয়ে দেয়। আলভি চুপচাপ বসে থাকতে দেখে অলি উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল। আলভি না থাকলে তাকে নিজের জন্য একটা সেফ প্লেস খুঁজতে হবে। তার হাতে বেশি সময় নেই। না জানে ওদিকে নোমানের উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে। অলি কয়েক পা এগিয়ে যেতেই আলভি পেছন থেকে ডেকে ওঠে, মিসেস অলি তাসনিম মির্জা, আপনার চোখ যেন আমার দিকে ছাড়া অন্য কোনো দিকে না যায়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ড। তাড়াতাড়ি আমার দিকে চলে আসুন, কুইক। অলির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে আলভির সাথে থাকাটা তার জন্য সবচাইতে সেফ, কারণ আলভির কোনো ক্ষতি সেই লোকগুলো করবে না। যদিও অলি জানে না যে আলভিকে দ্বিতীয় বিয়ে করিয়ে তাদের কী লাভ হবে বা আলভিকে তাদের ঠিক কী কাজে লাগবে, তবে রিফাতের কথাগুলো থেকেই অলি বুঝে গেছে আপাতত আলভির কোনো ক্ষতি তারা করবে না। অলি দ্রুত পায়ে আলভির দিকে চলে যায়। আলভি অলির জন্য ডোর ওপেন করতে অলি গাড়িতে উঠে বসে। বেলা 11টা বাজে। দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, কারণ অফিস রুমে পরিবেশ নিস্তব্ধ। বড় একজোড়া জানলা দিয়ে রোদের নরম আলো এসে পড়ছে সাদা পর্দার উপর। পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদের রেখা ছায়া ফেলছে অফিস রুমের এক কোণে রাখা ধূসর রঙের সোফার উপর। সেই সোফাতে বসে আছে অলি। সে নিঃশব্দে বসে আছে, কিন্তু চোখে মুখে বিরক্তি স্পষ্ট। দুই গুণে হাঁটুর উপর ভর দিয়ে থুতনিতে ঠেকিয়ে রেখেছে তালুর ভেতর। তার পায়ের তালু দুটো বারবার কর্পটের গায়ে ঘষা খাচ্ছে। কখনো সে আলভির দিকে তাকায়, কখনো দেওয়ালে ঝুলে থাকা কালো ফ্রেমের অদ্ভুত কিছু আর্ট দেখে। কয়েক মিনিট পর পর সে বিরক্ত মুখে দীর্ঘশ্বাস ফেলে। অলির সামনে বসা আলভি একেবারে ডুবে আছে নিজের কাজে। চোখ দুটো স্ক্রিনে আটকে একের পর এক মেইল পড়ছে, প্রেজেন্টেশন যাচাই করছে। মাঝে মাঝে কিবোর্ডে টাইপ করার শব্দ ভেসে আসছে অফিস রুমের নিস্তব্ধতায়। আলভি ডেস্কের পাশে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে খেয়াল করছে না। রুমে থাকা সেন্টের মৃদু বাতাস, তার এসির ঠান্ডা বাতাসে অলির অস্থির মন শান্ত হচ্ছে না। অলি শুধু ভাবছে কখন সে মায়ের কাছে যাবে। মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তার। হঠাৎ করে অলির পেট থেকে গুড়গুড় শব্দ ভেসে আসলো। অলি আঁতকে উঠে আলভির দিকে তাকায়। আলভি শুনছে কিনা বোঝার চেষ্টা করে, কিন্তু না। আলভি তখনও মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করেই যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড যেতে আলভির আঙুল থেমে যায়। সে আস্তে করে মনিটর থেকে চোখ সরিয়ে অলির দিকে তাকায়। অলি এখন সোফার পাশের বালিশে হেলান দিয়ে চোখ বুজে আছে, ঠোঁটের কোলায় ক্লান্তি। আলভির মনে হলো যে অলি সকাল থেকে এই পর্যন্ত কিছুই খায়নি। কাজের প্রেশারে সে ব্যাপারটা ভুলেই গিয়েছিল। আলভি অলির থেকে চোখ সরিয়ে তার প্রিয় সোহেলকে মেল পাঠালো, আমার অফিস রুমে খাবার পাঠিয়ে দাও। সোহেল নিজের ডেস্কে বসে কাজ করছিল। আরভির মেল দেখে সে বেশ অবাক হয়ে যায়। তবে পরক্ষণে মনে পড়ে যে আজকে মিসেস তাজনিম মির্জাও আলভির সাথে এসছে। ভাবনাটা মাথায় আসতে সোহেল জিজ্ঞাসা করে, কি খাবার পাঠাবো স্যার? নুডলস, স্যান্ডউইচ, পেস্ট্রি, জুস, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাও। মেলটা পাঠিয়ে আলভি পুনরায় অলির দিকে তাকিয়ে বিড়বিড় গলা বললে, ডামগাল, ক্ষুধা লেগেছে সেটাও মুখ ফুটে বলতে পারছে না। আমার সাথে যত সব ন্যাকামি। ওই নোমানের সাথে গিয়ে তো ভালোই নুডলস অর্ডার করে খেতে পেরেছিল। আলভি পুনরায় কাজে মন দেয়, যেন কিছুই হয়নি। 15 মিনিট না পেরোতে কেউ একজন দরজায় নক করে, যার শব্দ অলি তড়িঘড়ি করে উঠে বসে নিজের মাথার ওড়না ঠিক করে নেয়। বোরকা না পরে আসাতে তার একটু অস্বস্তি লাগছে, কিন্তু তখন বোরকা পরে আসার মতো সময় ছিল না। তাছাড়া তার সব কাপড় চোপড় সে বাবার বাড়িতে রেখে আসছে। আলভি স্ক্রিনের দিকে চোখ নিবদ্ধ রেখে ছোট্ট করে বলল, কামিং। অনুমতি পাওয়া মাত্র একজন স্টাফ ট্রেতে ভর্তি খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে। ট্রে ভর্তি খাবার দেখে অলির চোখ আটকে যায়। স্টাফ ট্রেটা অলির সামনে টেবিলের উপর রেখে অফিস রুম থেকে বেরিয়ে যায়। অলি একবার আলভির দিকে তাকায়, কিন্তু আলভির হাবভাব দেখে মনে হচ্ছে সে নিজের কাছে অনেক ব্যস্ত।
অলি বেশি কিছু না ভেবে নুডলসের বাটিটা হাতে নিয়ে খেতে শুরু করলো। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় নুডলসটা যেন অমৃতই বলে মনে হচ্ছে। অলির খাওয়া দেখে আলভির চোখ আটকে যায়। মেয়েটা এত বেশি ক্ষুধা নিয়েও চুপচাপ বসেছিল। খাওয়ার মাঝে হঠাৎ অলির চোখ যায় আলভির দিকে। আলভিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অলি খাবারটুকু যেন গিলতে ভুলে যায়। অলি রিয়াকশন দেখে আলভির চোখ সরিয়ে পুনরায় স্ক্রিনের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ যেতে কাঁধের উপর কারো আলতো স্পর্শে আলভি ভুরু কুচকে পাশে তাকাতে দেখল অলি পেস্ট্রি হাতে নিয়ে দাঁড়িয়েছে। কি চাই? আলভির গম্ভীর কণ্ঠ শুনে অলি একটা শুকনো ঢোক গিলে মিনমিন স্বরে বলল, সরি, আমি হয়তো আপনার জন্য আনা খাবারগুলো খেয়ে ফেলছি। অলির কথা শুনে আলভি থমকে গেল। আলভিকে চুপ থাকতে দেখে উনি পুনরায় বলে উঠল, আপনি এটা খেতে পারেন, আমি এটা হাত লাগাইনি। আলভি একবার অলির হাতে থাকা পেস্ট্রির দিকে তাকিয়ে পুনরায় অলির দিকে তাকায়। আলভির সাথে চোখাচোখি হওয়া মাত্র অলি মাথা নিচু করে নেয়। খাবারগুলো তোমার জন্য আনা হয়েছিল, তাই এটাও তুমি খেয়ে নাও। আলভির শীতল কণ্ঠে অলির শরীর অসাড় হয়ে গেল। সে প্লেটটা নিয়ে ফিরে আসার জন্য 2 পা এগিয়ে আবার আলভির দিকে ফিরে যায়। আলভি এখনও অলির গতিবিধি পর্যবেক্ষণ করেছিল। অলি একটু ইতস্তত করে বলেই ফেলে, আপনি তো সকালে ব্রেকফাস্ট শেষ না করেই চলে এসেছিলেন, আপনার ক্ষুধা লাগেনি? আলভি স্ক্রিনের দিকে ফোকাস করে বলল, কাজ করার সময় আমি ক্ষুধা অনুভব করি না, যাও এখান থেকে। এটা কিভাবে সম্ভব? এখন বেলা 11:30 বাজে, আর আপনি বলছেন কাজ করছেন সেই জন্য ক্ষুধা অনুভব করছেন না? আমি অনেক ব্যস্ত আছি, বিরক্ত করো না। অলি আর বেশি কিছু না বলে আলভির কাছ থেকে সরে যায়। আলভি একবার আর চোখে অলির দিকে তাকিয়ে আবারও কাজে মন দেয়। কিছুক্ষণ যেতে অলি আবারও আলভির পাশে এসে দাঁড়ালো। এই মুহূর্তে আসমা বোনের কথা তার মনে পড়ছে। আচ্ছা, তুই কখনো এরকম কিছু করেছিস যার জন্য আলভি তোর কথা মনে পড়বে? অলি সব ভাবনা সাইডে রেখে এক টুকরো পেস্ট্রি হাতে নিয়ে আলভির মুখের সামনে ধরল। আচমকা এরকম হতে আলভি হকচকে অলির দিকে তাকায়। অলি দ্রুত গতিতে বলে ওঠে, দেখুন, আমি নিজে হাত খুব ভালো করে ধুয়ে এসেছি, আপনাকে কোনো কিছু অনুভব করতে হবে না, শুধু হাঁ করুন। আলভি কিছু বলার জন্য মুখ খুলতে অলি পেস্ট্রিটা টুকরোটা আলভির মুখে ঢুকে দেয়। ঘটনার আকস্মিকতায় আলভির চোখ বড় বড় হয়ে যায়, তবে সে অলিকে কিছুই বলতে পারে না। আলভিকে চুপচাপ খেতে দেখে অলির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আলভি মুগ্ধ হয়ে অলির দিকে তাকাতেই আছে। অলির গালের দাগগুলো কালচে রং ধারণ করতেই শুরু করছে। আলভি আনমনে অলির গালে হাত রেখে বলে ওঠে, এগুলো মেকআপ নয়, তাই না? আলভির আলতো স্পর্শে অলি খানিকটা ব্যথা পেয়ে যায়। মুখ ফসকে বলে ফেলে, হাত সরান প্লিজ। অলির কথাটা আলভির পছন্দ হলো না। সে নিজের হাত সরিয়ে বলল, আমি তোমাকে স্পর্শ করার জন্য ডেসপারেট নই, জাস্ট মেকআপগুলো একটু বেশি রিয়েলিস্টিক লাগছিল সেই জন্য। আলভি কথাটা শেষ করতে পারল না, তার আগে অলি নিজের 2 হাত দিয়ে আলভির ডান হাতটা ধরল। তারপর আলভির সেই হাতটা নিজের গালে ঠেকালো। আলভি অবাক হয়ে অলির দিকে তাকিয়েছে। অলির হাতের কম্পন সে অনুভব করতে পারছে। অলির হাত দুটো অসম্ভব কাঁপছে। অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, আপনি আমাকে যখন ইচ্ছে স্পর্শ করতে পারবেন, আমি অনুমতি দিয়ে দিলাম। আর 1-3 নম্বর শর্ত বাদে বাকি শর্তগুলো আমি তুলে নিব। আলভি কিছু বলতে যাবে তার আগে দরজায় নক পড়ল। অলি আলভির হাত ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ায়। অলি জানে না কেন, কিন্তু আলভিকে এখন সে ভয় পায় না। আলভির হাত ধরা আর সিংহের হাত ধরা তার কাছে সমান ছিল, কিন্তু এদিকে টাইমে ডিস্টার্ব করায় আলভি বেশ বিরক্ত হলো। তবু দরজার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, কামিং। সোহেলের হাতে অনেকগুলো ফাইল নিয়ে রুমে প্রবেশ করলো। ফাইলগুলো আলভির ডেস্কের উপর রেখে বলল, স্যার, ফাইলগুলোতে আপনার সাইনের প্রয়োজন। আলভি ফাইলগুলোর দিকে তাকিয়ে বেশ বিরক্ত হলো। সাইন চললে কি সাইন দিয়ে দেওয়া যায়? সেগুলো তো আগে চেক করতে হবে, তাই না? কিন্তু এতগুলো ফাইল যে কতক্ষণ চেক করবে? আলভি একবার অলির দিকে তাকালো। মেয়েটা অন্যদিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। আলভি কিছু একটা ভেবে বলে উঠলে, ইয়াদ অফিসে আছে? সোহেল বলে, না স্যার, ইয়া স্যার আজকে অফিসে আসেনি। ওকে, তুমি যাও, আমি ওগুলোতে সাইন করে তোমাকে ডাক দেবো। সোহেল মাথা নেড়ে চলে যায়। ফাইলগুলো দেখে আলভির প্রচণ্ড রাগ উঠছে। সে তো সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইছিল, কিন্তু কাজ আরও বেড়ে গেল।
তার উপর ইয়াদও আসে নেই। উসমান মির্জা আর ইয়ামিন মির্জা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া ফাইলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তার নিজেরই চেক করে দেখা উচিত। আলভি একটা শ্বাস ফেলে ফাইলগুলো চেক করতে লাগলো। অলি বুঝতে পারলো সে আলভির অনেক কাজ আছে। সে আর আলভির কাছে না গিয়ে সোফায় বসে পড়ল। অন্যদিকে, বস বিশ্বাস করুন, আমি নিজেও জানি না যে মেয়েটা কীভাবে পালিয়ে গেছে। নোমানের কথা শুনে রাগে ফেটে পড়ে ফোনের ওপাশে থাকে রিফাত। আমার কেন যেন মনে হচ্ছে তুই ওকে পালিয়ে যেতে সাহায্য করছিস। বস, আপনি এসব কী বলছেন? আপনি তো জানেন যে টাকাগুলো আমার কত প্রয়োজন। তাছাড়া আমি যদি মেয়েটাকে বাঁচাতে চাইতাম তাহলে কি কিডন্যাপ করে নিয়ে আসতাম? আপনি বলুন। ফোনের ওপাশে থাকা রিফাতের হাত থেকে অন্য লোকটা ফোন নিয়ে বলে ওঠে, অতগুলো গার্ডস থাকতে কি করে মেয়েটা পালিয়ে গেল? তুই কি করছিলি তখন? বস, আমি মেয়েটার হাতে ঘুমের ইঞ্জেকশন পুশ করতে গিয়ে নিজের রুমেই গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তারপর আমার কিছু মনে নেই। সকালে আমার ঘুম ভাঙতে দেখলাম আমি হসপিটালে। বস, মেয়েটা প্রচণ্ড চালাক, আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে পালিয়ে গেছে। ফোনের ওপাশে থাকা লোকটা কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমি জানি না কিভাবে, কিন্তু মেয়েটাকে আবারও বন্দি কর নোমান, নয়তো ওই মেয়েটার জায়গায় তোর নানিকে কবর দিব আমি। তুই আমাকে চিনিস না। লোকটার কথা শুনে নোমান আঁতকে উঠল। লোকটা যে এতটা নৃশংস সেটা নোমান ভাবতে পারেনি। নোমান যদি জানতো যে আঘাতটা তার নানুর উপর এসে পড়বে, তাহলে অলিকে সে কোনোভাবে পালিয়ে যেতে সাহায্য করতো না। টুটু আওয়াজে কল কেটে যায়। বিকেল 3টা। আলভির কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আলভি সব ফাইলগুলো গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। রুমের কোণায় পড়ে থাকা সোফার দিকে চোখ পড়তে থমকে গেল। যেখানে বসে থাকতে থাকতে অলি কখন যে ঘুমিয়ে পড়ছে সে নিজেও টের পায়নি। চোখ বোঝা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। অলির গালে দাগগুলো দেখে আলভির বুক কেঁপে উঠল। সে চোখ নামিয়ে ধীরে ধীরে অলির সামনে এসে বসল। অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে একরাশ অপরাধবোধ। তার চেহারার এই অবস্থা রিফাত করেছে, তাই না? আমি ওকে ছাড়বো না হানিবি। আই অ্যাম সরি, আমি তোকে প্রোটেক্ট করতে পারিনি। আমার উচিত ছিল তোকে জোর করে নিজের কাছে আটকে রাখা। আসলে আমি শুনেছিলাম ভালোবাসা নাকি আটকে রাখতে নাই, মুক্ত করে দিতে হয়। আর মুক্ত করে দেওয়ার পরে সে চলে না গিয়ে ফিরে আসে, তাকে অনেক যত্ন করে আগলে রাখতে হয়। আমি জানি না কি হচ্ছে বা ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি আজ থেকে তোকে প্রোটেক্ট করব, তোকে আগলে রাখবো, প্রমিস করলাম। অফিস রুমের ভেতরে যেন একটা ভারী নীরবতা নেমে আসছে। জানলার পর্দা নড়ছে ধীরে ধীরে। আলভি নিচু হয়ে অলির চুলে হাত বুলিয়ে দিল নিঃশব্দে। বিকেলে নরম আলোয় সূর্যের তেজ যেন একটু একটু করে মিলিয়ে গেছে। আকাশের এক কোণে ছড়িয়ে থাকা মেঘের গায়ে লেগে আছে হালকা সোনালি আভা। প্রশস্ত রাস্তা, শুনশান নীরবতা। এই নির্জন বিকেলবেলা ছায়ামাখা আলো গায়ে মেখে একটি গাড়ি ছুটে চলছে শহরের ফাঁকা রাস্তায়। স্টিয়ারিংয়ে আলভির শক্ত কিন্তু শান্ত। তার দৃষ্টি সামনে, পাশের সিটে অলির নিরুত্তাপ উপস্থিতি। অলি নিঃশব্দে বাইরের দিকে তাকিয়ে আছে, উইন্ডোর কাচের উপর তার কপাল ঠেকানো। আলভি চট করে অলির দিকে তাকিয়ে বলল, লাঞ্চ করতে বললাম সেটাও করলে না, মায়ের কাছে যাবার জেদ ধরছ। বললাম ড্রাইভারের সাথে চলে যাও, সেটাও শুনলে না। কি সমস্যা তোমার? অলি কোনো উত্তর দিল না। পূর্বের ন্যায় গাড়ির উইন্ডোতে মাথা ঠেকিয়ে বসে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আলভি সামনের দিকে দৃষ্টি রেখে এবার নিচু স্বরে বলল, আমা আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কতগুলো পেশেন্ট এসে ফিরে যেতে হবে সেই ধারণা আছে? অলি হালকা গলায় বলল, আমি জেদ ধরেছিলাম, তবে জোর তো করিনি। আপনি আসলেন কেন? এক মুহূর্তে নীরবতা। এরপর আলভি ধীর গলায় উত্তর দিল, আম্মু অসুস্থ, জামাই হিসেবে আমার যাওয়া উচিত বলো, মনে হয়েছে সেই জন্য এসেছি। অলি এবারও আলভির দিকে না তাকিয়ে বলল, রোগী দেখার পরেও যাওয়া যেত। আলভি এবার অলির দিকে তাকালো, কিন্তু অলি এখনও জানলার দিকে মুখ ফুরিয়ে রেখেছে, যেন এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে অলির অভিব্যক্তিতে। আলভি হতাশার শ্বাস ফেলে বলল, আমার জায়গায় আরেকজন ডাক্তার রোগী দেখবে বলে কথা দিয়েছে। বেশ তো, তাহলে রোগীদের ফিরে যেতে হবে না। আলভি এবার আরেকটা গভীর শ্বাস ফেলে চোখ ফেরালো রাস্তায়। তারপর উদাহরণ টেনে বলল, ধরো তুমি ডেইজি ফুল কিনতে গেছিলো,
কিন্তু গিয়ে দেখলে সেখানে গোলাপ ফুল বিক্রি করেছে, তখন তুমি কি করবে? অলি এবার প্রথমবারের মতো মাথা তুলে আলবির দিকে তাকালো। চোখে মুখে কোনো রাগ নেই, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই আমি গোলাপ ফুল কিনে নিব। আলবি ভুরু কুচকে অলির দিকে তাকাতে অলি একটু হেসে আবারও বলল, আমি ডেজি ফুলের চাইতে গোলাপ ফুল বেশি পছন্দ করি। সেই হিসাবে আমি গোলাপ ফুল পেয়ে আরও বেশি খুশি হয়ে যাব। আলবি নিজ মনে বলে উঠল, এত ফুলের মধ্যে গোলাপ ফুলই পছন্দ করতে হলো, যেটাতে আমার অ্যালার্জি। হায়, আমার পছন্দ অপছন্দের সম্পূর্ণ বিপরীতধর্মী, তাই না? গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জন ছাড়া চারপাশে নিখাদ নীরবতা, যেন শব্দগুলো একে অপরের এড়িয়ে যাচ্ছে। আর অলি আরও কিছুক্ষণ নীরবতা পালন করে ছুটল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে বাবুটার বাবা আপনি নন? প্রশ্নটা এমনভাবে তেড়ে এলো যেন কোনো আতর্কিত ঝড় জানলার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ছে। আলবি একদম প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। এক ঝটকায় সে গাড়ির ব্রেক করলো। গাড়িটা থেমে গেলেও রাস্তার পাশে সে অলির দিকে তাকালো। চোখে না ছিল বিস্ময় না রাগ, একটা শূন্যতা, যেন কোনো অনুভূতির অস্তিত্ব নেই তার ভিতরে। আই ডোন্ট কেয়ার, বাচ্চাটার বাবাকে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কথাগুলো যেন অলির মুখের রং পাল্টে দিল। তার চোখে মুখে ভেসে উঠল বিস্ময়। তার মানে আপনার সন্দেহ হচ্ছে? আলভি এবার স্টিয়ারিংয়ে হাতটা রেখে গম্ভীর গলা বলল, একটা কারণ দেখো যার জন্য আমার সন্দেহ করা উচিত নয়। একটা কারণ দেখো যার ভিত্তিতে আমি সবাইকে জোর গলা বলতে পারবো, হ্যাঁ, ওটা আমারই সন্তান। অলি বহু চেষ্টা করে এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখের কোণা ভিজে উঠল। দ্রুত হাতে মুখ মুছে সে মুখ ঘুরিয়ে নিল। আলভি নিরস্তর কণ্ঠে বলে উঠল, আমি জানি তিশার মেহেন্দি রাতে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হচ্ছিল, কিন্তু বিশ্বাস করো, আমার সেই রাতের কথা কিছুই মনে নেই। ওর কান্না আটকে আলভিকে বলল, তাহলে আপনি জানলেন কিভাবে যে আমাদের মধ্যে সেই রাতে কিছু হয়েছিল? আলভি আর চোখে দিকে তাকিয়ে বলল, বিছানায় রক্তের দাগ লেগেছিল। তাছাড়া আমার শারীরিক কন্ডিশন দেখে আমি উপলব্ধি করতে পেরেছিলাম। বাহ, তার মানে আপনার হয়তো এটাও মনে নেই যে সেই রাতে কে আপনার সাথে ছিল? আলবি একটু অপ্রস্তুত হয়ে পড়লেও না বোধক মাথা নাড়ে। অলির এবার ভীষণ খারাপ লাগছে। আপনি তাহলে কীভাবে বুঝলেন যে আমি আপনার সাথে ছিলাম? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছিলে। তাছাড়া আমি তোমার নুপুর পেয়েছিলাম। প্রথমে ধরেই নিয়েছিলাম, সেসব থেকে ধরে নিয়েছিলাম। তারপর রিফাদের মেসেজ আর তোমার আচরণ দেখে আমি নিশ্চিত হয়েছিলাম যে তুমি আমার সাথে ছিলে। অলি আলভির দিকে এগিয়ে এসে বলল, তাহলে আপনি নিশ্চিত হওয়ার পরেও কেন সন্দেহ করছেন যে এটা আপনার বাচ্চা নয়? আলভি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে এক প্রকার হতাশ গেল, বলে, কামন অলি, বাচ্চা হওয়ার প্রক্রিয়া এত সহজ নয়। আর তাছাড়া আমি তো বললাম রাতের ঘটনা আমার কিছু মনে নেই। আচ্ছা, তোমার তো সব মনে আছে, তাই না? তুমি কি আমাকে বলতে পারবে? তাহলে আমি বুঝতে পারবো। এই কথাগুলো শুনে অলি যেন থমকে গেল। চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল। কিছু সেকেন্ড নীরবতার পর মৃদু স্বরে বলল, আমার বেশি কিছু মনে নেই। শুধু মনে আছে আমি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আলভির কপালে চিন্তার রেখা প্রগট হয়ে উঠল। সে সংযতভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা, বুঝতে পারলাম না, কিন্তু জ্ঞান হারাবার পূর্বের কথা নিশ্চয়ই মনে আছে? তুমি সেটুকু বলো। অলি একটা শুষ্ক ঢোক গিলে নিজের সিটে ফিরে এলো। তার দৃষ্টি জানলার বাইরে, কিন্তু মন যেন বহু দূরে। একটু কাঁপা কণ্ঠ বলল, আমার কিছুই মনে নেই। আলফি কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে না থাকলেও আমি বলতে পারি যে হয়তো অনেকগুলো লিপ কিস করেছিলাম। এই কথায় অলির গাল নরম হয়ে উঠল। সে ভীষণ লজ্জায় মাথা নিচু করে নিল, কিন্তু আলভি থামল না। সে একটু হেসে বলল, নিশ্চয় ভাবছে আমি কিভাবে জানলাম? আরে, এতটুকু বোঝার মতো কমন সেন্স সবারে থাকে। তোমার ঠোঁট দেখেই তো আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার ঠোঁটে কী হয়েছিল সেটা আমি এখনও বুঝতে পারছি না। সামহাও তুমি আমার ঠোঁটে বাইট করোনি তো? অলি নিজের ঠোঁট চেপে কিছুক্ষণ বসে থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলে, হ্যাঁ, করেছিলাম। আমার ইচ্ছে করছিল আপনাকে মেরে ফেলতে, কিন্তু আপনি সত্যিই অনেক শক্তিশালী। আপনার থেকে সেদিন একটা পশু ভর করেছিল। আপনি আমাকে খুব বাজে বাজে
স্পর্শ করেছিলেন। সেদিনের ঘটনা মনে পড়লে আমার আজও ইচ্ছে করে আপনাকে মেরে ফেলতে। দয়া করে আর কখনো ওইসব কথা জিজ্ঞাসা করবেন না। আমি সেই রাতটাকে ঘৃণা করি। অলি এক নাগাড়ে কথাগুলো বলে চুপ হয়ে গেল। কিন্তু অলির কথাগুলো শুনে আলভির স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। সে অনুভব করলো তার গলা শুকিয়ে আসছে। চোখ নামিয়ে নিল সে। কারণ সত্যি বলতে সেও তো ওই রাতটাকে ঘৃণা করে। চুপচাপ ইঞ্জিন চালু করলো আলভি। গাড়িটা আবার চলতে শুরু করলো। নিস্তব্ধতার মাঝে দীর্ঘ সময় কেটে গেল। তারপর আচমকা আলভি বলে উঠল, আমার সাথে বিয়ে হবার আগে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? অলি জানলার দিকে তাকিয়ে রইল, উত্তর দিল না। আলভির প্রশ্ন তাকে কষ্ট দিচ্ছে, বিরক্ত করছে। আলভি এবার মৃদু স্বরে বলল, চুপ করে থাকলে আমি হ্যাঁ ধরে নেব। অলি বিস্ময়ে তাকিয়ে বলে উঠল, না, ছিল না। আমার বয়স বা কতটুকু? আমি অতটুকু বয়সে বয়ফ্রেন্ড কোথায় পাবো? খুব ভালো। তো নুমানকে লাইক করো নাকি? না, আমি তাকে লাইক করি না। সে তো রিফাতের লোক। আমি কেন তাকে লাইক করব? তাহলে তখন ভালো বলেছিলি কেন? সে ছিল বলেই আমি এখনও বেঁচে আছি। সে অবশ্যই ভালো লোক। তাই বলে কি আমি তাকে পছন্দ করব? আলভির চোয়াল শক্ত হয়ে গেল। মনের ভিতরে জমে থাকা সব দ্বন্দ্ব যেন আরও জট পাকাতে শুরু করলো। অথচ সেই সময় অলি শান্ত গলায় বলে উঠল, আপনার যখন সন্দেহ হচ্ছে যে আপনি এই বাচ্চার বাবা নন, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করেছিলেন? আর অতগুলো টাকাই বা কেন দিয়েছিলেন? বিয়ের আগে আমার এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আর সত্যি বলতে এই সন্দেহ তোমার বিহেভিয়ারের কারণেই জন্মেছে। শব্দগুলো যেন অলির বুকে ঢিলের মতো আছাড় পড়ল। সে জানে না ঠিক কেন, কিন্তু এবার সে ভেতরে রাগ ক্ষোভ সব একসাথে জ্বলে উঠল। আপনিও যদি আমার চরিত্র নিয়ে আজে বাজে ধারণা করেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ডিভোর্স দেব। আপনার ফ্যামিলি ইতিমধ্যে আমাকে অনেক কিছু বলে ফেলেছে। আমি সব কিছু সহ্য করে নিয়েছি। কিন্তু আপনি আমাকে নিয়ে তিল পরিমাণ খারাপ মন্তব্য করলে আমি আর ফিরে যাব না আপনার কাছে। মুহূর্তে ব্রেক কষে গাড়ি থামিয়ে কোনো পূর্বাভাস ছাড়াই এক হাতে অলিকে এক টানে নিজের দিকে টেনে নিল আলভি। তার চোখ দুটো জ্বলছে। আলভি আরেক হাতে অলির ঘাড় চেপে ধরে বলল, আমি তোমাকে আর কোথাও যেতে দিচ্ছি না। তখন ড্রাইভের সাথে আসতে কেন বলেছিলেন জানো? জানো না। তোমার প্রতি আমার অনেক অভিমান আছে, অভিযোগ আছে। আমি বারবার আশা করি যে তুমি আমার অভিমান বুঝো, নিজের থেকে আমার কাছে আসবে। কিন্তু সেটা তুমি কখনোই করো না। তুমি কখনোই আমাকে বোঝো না। আমি তোমার উপর ভীষণ রেগে আছি। আর সেই রাগের কথাও আমাকে মুখ ফুটে বলতে হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না আমি কতটা অসহায়? পারছি না। এমনকি তুমি আমাকে বুঝতেও চাইছো না। আলভির কণ্ঠে একটা তীব্র অনুভূতির ঘনঘটা শুনে অলি কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ যেতে নিজেকে সামনে নিয়ে বলল, আমি আর কিছু না বুঝে এটা বুঝে গেছি যে আপনি আমার বাবুকে নিয়ে সন্দেহ পোষণ করছেন, আর এটাই আপনাকে ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার কাছে যদি আমাকে প্রমাণ দিতে হয়, তাহলে সেটা আমার জন্য অপমানজনক, আমার কাছে মৃত্যুসম। অলির কথা শুনে আলবি অবাক হয়ে যায়। অলি প্রায় একদম প্রাপ্তবয়স্ক নারীদের মতো কথা বলে, কিন্তু আজকে এটা অলি কিভাবে বলল? অলি আলবির শার্টের কলার চেপে ধরে বলল, একটা কথা মনে রাখবেন, যেদিন আমাকে এই বিষয়ে প্রমাণ দিতে হবে, সেদিন আমাদের শেষ দেখা হবে। আলবি একবার নিজের কলারের দিকে তাকিয়ে আবারও অলির দিকে তাকালো। তারপর নির্লিপ্ত সুরে বলল, আমাদের শেষ দেখা একমাত্র সেদিনে হবে যেদিন আমাদের মধ্যে একজনের মৃত্যু হবে। তার আগ পর্যন্ত আমাদের দেখা হতেই থাকবে, মিসেস অলি তাসনিম মির্জা। এই মুহূর্তে অলির রাগ যেন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। উত্তেজিত স্বরে শেষ বলে উঠল, আপনি কেন বিশ্বাস করছেন না যে বাচ্চাটা আপনার? অলি হাঁচকি স্বরে বলতে লাগলো, আই ডোন্ট কেয়ার। সত্যি বলতে বাচ্চাকে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি শুধু চাই তোমাকে নিয়ে যাতে কেউ খারাপ মন্তব্য করতে না পারে। আমি শুধু চাই তুমি সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি সেদিন মিথ্যে বলেছিলাম। আমি বাচ্চাটার জন্য আমি তোমাকে 10 কোটি টাকা দেইনি, না তো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছি বলে দিয়েছি। আমি তোমাকে টাকাগুলো এই জন্য দিয়েছি যাতে তোমাকে কোনো রকম প্রকার পরিস্থিতিতে অন্য কারো মুখোমুখি হতে না হয়। আমি সব সময় তোমার ভালো চাই, তোমাকে খুশি দেখতে চাই, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আলভির কথাগুলো অলি যেন শুনেছিল না।
বরং অনুভব করছিল একদম ত্বকের নিচে শার্টের কলার থেকে হাতাটা আপনা আপনি ছুটে গেল। চোখে একটা বিস্ময়, অদ্ভুত বিস্ময়। সে ধীরে চুপচুপ নিজের সিটে ফিরে এলো। উইন্ডোর দিকে মুখ ঘুরিয়ে মাথা ঠেকালো, নিঃশব্দে কেঁদে উঠল। কাঁপা কাঁপা কাঁধগুলো তার কান্নার গভীরতা বোঝাতে লাগলো, যেন সেই কান্নার শব্দ কেবল নিজের ভিতরেই সীমাবদ্ধ। আলভি সেদিকে তাকিয়ে নিজের চুল টেনে ধরল তীব্র অনুশোচনায়। সে জানে বাচ্চাটাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি, কিন্তু এটাও সত্যি, সে কিছু অনুভব করে না অনাগত বাচ্চাটার জন্য। আলভি চুপ করে রইল, বুকের ভিতর এক অজানা ভয়। কিছুক্ষণ পর আলভি অলির দিকে এগিয়ে যেতে অলি তার দিকে মুখ না ঘুরিয়ে ফিসফিস করে বলে উঠল, তাড়াতাড়ি চলুন, আমি মায়ের কাছে যেতে চাই। প্রায় 1 ঘন্টা পর অলি আর আলভি অলিদের বাড়ির সামনে এসে থামালো। বিকেলে আলো এখনও পুরোপুরি স্নান হয়নি। গেটের পাশে বেগুনভেলিয়া গাছের ঝোপে লালচে ফুলের সমাহার। গাড়ি থামতে অলি ব্যাকুল ভঙ্গিতে দরজা খুলে নেমে গেল এবং এক দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। আলভি ড্রাইভিং সিটে বসে দেখে চিন্তিত চোখে অলির দিকে তাকিয়ে রইল। এই অবস্থায় পড়ে ঠরে গেলে অলির মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। এক মুহূর্ত অপেক্ষা না করে আলভি অলির পিছু পিছু ছুটে গেল। তারা মেইন ফটক পেরিয়ে বাড়ির মূল দরজা আসতে এসে পৌঁছতে অলি হঠাৎ থমকে গেল। দরজায় চোখ পড়তে তার শরীর কেঁপে উঠল। তালাবদ্ধ, ভারী তালা একঘেয়ে ঝোলানো দৃশ্য দেখে যেন বুকের ভেতর ধক করে উঠল। আলভি অলির পাশে এসে দাঁড়িয়ে বলল, বাড়িতে তো কেউ নেই। অলি নিম্নস্বরে বলল, হয়তো মা সুস্থ হয়ে গেছে, সে হয়তো শপে গেছে, আর বাবা হয়তো অফিসে গেছে, তাই জন্য দরজায় তালা লাগানো। আলভি ভুরু কুঁচকে বলল, আচ্ছা, তুমি বলছো তোমাকে নাকি কিডন্যাপ করা হয়েছিল, তাহলে তোমার বাবাকেও কি একবার আমাকে এই বিষয়ে জানতে পারতেন না? মানলাম আমার ফোন বন্ধ, সে তো যেতে পারতেন না আমাদের বাড়িতে, নয়তো তোমার খালার কাছে অন্তত বিষয়টা জানাতে পারতেন। বলে হাসার চেষ্টা করে বলল, মাকে নিয়ে হয়তো একটু বেশি চিন্তায় ছিলেন, সেই জন্য কি নিজের মেয়েকে ভুলে যাবেন? দ্যাটস নট ফেয়ার। অলি ক্ষিপ্ত চোখে তাকাতে আলভি চুপসে গেল। বাতাসে কিছুক্ষণ স্তব্ধতায় নেমে এলো। অলি গলার স্বর নিচু করে বলল, আপনার বাবা আপনার মতো নয়। আলভি একদম থেমে গেল, একটু যেন হকচকে গেল। আমার মতো নয় মানে কি? অলি এবার ব্যাস শান্ত গলায় অথচ শব্দে ব্যথা মিশিয়ে বলল, মানে আমার বাবা আমার মা আমাকে অনেক ভালোবাসেন, আপনার মতো নয়, যার মাঝে নিজের সন্তান নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। বাচ্চা মরে গেলেও যার কিছু যায় আসবে না। আমার বাবুটার ভাগ্য অনেক খারাপ যে আপনার মতো একজন বাবা পেয়েছে। কথাগুলো যেন আলভির শরীর ভেদ করে ভিতরে ঢুকে গেল। তীব্র অপরাধবোধ আর তীব্র ব্যর্থতায় মিলেমিশে তার মুখ থমথমে হয়ে গেল। সে বুঝতে পারল যে অলি তার কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়েছে। আলভি কথা করানোর জন্য বলল, এখন কি করবে, শপে যাবে? অলি বলল, না, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, মা বাবা ফিরে আসবে, আমরা বরং ঘরে ঢুকে অপেক্ষা করি। আমি 2 দিন ধরে গোসল করিনি, গোসল করতে হবে। আলভি চোখ তুলে প্রশ্ন করে, কিন্তু ঢুকবো কীভাবে, দরজা তো লক। অলি একবার আশেপাশে তাকিয়ে বলল, চলুন আমার সাথে। বলে অলি বাড়ির পেছনের সাইডে এলো। আলভি তার পেছনেই ছিল। ইতিমধ্যে গোলাপ ফুলের ঘ্রাণ তার চোখে মুখে জ্বলছে। এখানে আসলে কেন, তাড়াতাড়ি চলো। অলি কোনো উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে একটা ফুলের টবে নিচু হয়ে সরিয়ে নিচের থেকে একটা চাবি বের করলো। আলভি অবাক হয়ে বলল, এখানে চাবি কে রেখেছে? অলি চাবিটা নিয়ে দরজার সামনে আস্তে আস্তে বলল, আমাদের 3জনের কাছে 3টা চাবি থাকে, আর আমার চাবিটা আমি সবসময় এখানে রেখে দিই, কারণ নিজের সাথে রাখলে হারিয়েই যায়। আলভি এবার বুঝে গেল ব্যাপারটা। দরজা খুলে ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে একটু থমকে গেল অলি। ঘরে ঢোকার পর যেন সময় থেমে গেছে। ঘরের বাতাসে জমে এসেছে নিস্তব্ধতা। সব কিছু ঠিক আগের জায়গাতে রয়েছে, যেন এই 2 দিনে কেউ একবারও প্রবেশ করেনি এই বাড়িতে। অলির বুকের ভিতরটা কেমন যেন শূন্য হয়ে গেছিল। কোনো এক অজানা শঙ্কায় সে কেঁপে উঠল। কী হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? অলি না বোধক মাথা নেড়ে নিজের রুমে ঢুকলো। লাইট এখনও জ্বালেনি। অলির মনে আছে মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে লাইট না নিভিয়ে বাবার সাথে বেরিয়ে গেছিল। অলি সমস্ত ভাবনা সাইডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। এখন শাওয়ার নেওয়া জরুরি। অলি যেতেই আলভি অলির রুমে প্রবেশ করলো। খাটের উপর তাকাতেই দেখলো
অলির ফোনটা খাটের উপর পড়ে আছে। সে আনমনে ফোনটা হাতে তুলে নিল। অলির ফোনের লক নেই। আলভি খুব সহজে অলির কন্ট্যাক্ট লিস্ট চেক করলো। সে দেখল অলি অনেক দিন আগে থেকে তার ফোনে কল করেই যাচ্ছে। নোমানের নাম্বার সেভ করা ছিল বিধায় আলভি নোমানের নাম্বার চিনতে পারল না। কিন্তু নিজের ফোনটা ভেঙে ফেলায় আজ তার আফসোস হচ্ছে। অলি কতগুলো কল করেছিল, কিন্তু সে ভেবেছে অলি তাকে মনেই করেনি। কিছুক্ষণ যেতে অলি শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ল। আলভি তড়িঘড়ি করে অলির ফোনটা রেখে দেয়। অলি চুল মুছতে মুছতে বলে, আপনি ফোনটা নিজের কাছে রাখুন, আমি ফোন সামলাতে পারি না, হারিয়ে ঠারিয়ে ফেলবো। আলভি ফোনটা হাতে নিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। তারপর ফোনটা অলির দিকে এগিয়ে গিয়ে বলে, আম্মু আব্বুকে একবার কল করে দেখো তো। অলি মাথা নেড়ে ফোনটা হাতে নেয়। তারপর বেশ কয়েকবার আসমা বনু আর লিয়াকত হোসেনের ফোনে কল দিল, কিন্তু দুজনের ফোন বন্ধ দেখাচ্ছে। মায়ের ফোন তো ছিনতাইকারী নিয়ে গেছে, কিন্তু বাবার ফোন কী হয়েছে? অলি চিন্তিত হয়ে পড়ল। আলভি সান্ত্বনা দিয়ে বলল, হয়তো নেটওয়ার্কের সমস্যা। অলি মাথা নেড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আলভি জিজ্ঞাসা করলো, তোমার ক্ষুধা লাগেনি? অলি হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, লেগেছে। দেখি ঘরে খাওয়ার মতো কিছু আছে কিনা। অলি রুম থেকে বেরিয়ে কিচেনে আসতে চিৎকার দিয়ে উঠল। 15 বছর বয়সী মা, পর্ব 15। শেষ করতে চাইছিলাম, লেখিকা বলছিল শেষ করে দিবে, কিন্তু লেখিকা নাকি আরও 4-5 পর্ব দিবে। আমার কিছু করার নাই।